স্টুডেন্টস, তোমরা তো সবাই ক্লাস 8। তো আমি মানস স্যার তোমাদের সাথে ভূগোল বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তোমরা ভূগোলের বেশ কিছুটা চ্যাপ্টার বা অধ্যায় তোমরা জেনে এসেছো। তো পূর্বের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা সম্পর্কে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করেছিলাম তোমরা সবাই উত্তর দিতে পেরেছো। যাদের যাদের একটু সমস্যা আছে তাদেরকে আমি আবার বলে দিয়েছি, তারা আশা করি পরবর্তী ক্লাসে আরো ভালো করে জিনিসগুলো দেখে আসবে। ঠিক আছে? আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, নতুন একটা অংশ শুরু করব। ঠিক আছে? তো চলো আমরা নতুন একটা অধ্যায় শুরু করি। নতুন অধ্যায় শুরুর আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা আমাদের বাড়ির একদম পার্শ্ববর্তী বা পাশে যে বাড়ি বা পরিবার থাকে তাদেরকে আমরা কি বলি? কি বলি বলো, তোমরাই বলো। তাদেরকে আমরা প্রতিবেশী বলি, তাই তো? এই প্রতিবেশী যারা থাকে তারা আমাদের জেঠু, কাকা, কাকি বা পাড়া তো যে কোনো সম্পর্কেই হতে পারে। আমাদের যে কোনো সমস্যার সমাধানে বলো, সুখ দুঃখে সবাই আমরা একে অপরের পাশে থাকি বা থাকার চেষ্টা করি, তাই না? তো দেখা গেল তোমার যে বাড়ি বা আমার যে বাড়ি, আমি যেমন অন্য কারো প্রতিবেশী, আবার পাশের বাড়িটা হচ্ছে আমার প্রতিবেশী, তাই তো? আমরা বিভিন্ন দরকার বা প্রয়োজনে বিভিন্ন যে কোনো কাজে হতে পারে, যদি তাদের মনে হয় যে তাদের কাছ থেকে আমরা সাহায্য পেতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা ছুটে যাই, তাই না? তো তোমার বাড়ির পাশের যারা থাকে তাদেরকে যদি আমরা প্রতিবেশী বলি, একই রকম ক্ষেত্রে যদি আমরা দেশের ক্ষেত্রে বলি বা রাজ্যের ক্ষেত্রে বলি, যদি আমাদের দেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদেরকে আমরা কি দেশ বলবো বলতো? প্রতিবেশী দেশ বলবো। আচ্ছা, এই প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের কি কোনো সম্পর্ক রাখার দরকার আছে? কি মনে হয় তোমাদের? অবশ্যই দরকার আছে, তাই তো? কারণ প্রতিবেশী মানেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে দেখা গেল তোমার কাছে যে জিনিসটা বা শাকসবজি বা শস্য বা ফসল বা যন্ত্রপাতি হতে পারে, যেটা তোমার কাছে ঘাটতি রয়েছে, সেইটা আমরা প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশ থেকে আমরা সেটা আমদানি করতে পারি বা আমদানি করি। ঠিক আছে? আবার সেই প্রতিবেশী দেশের কাছে যেটা অপ্রতুল আছে, যেটা অভাব রয়েছে, সেটা তারা আবার আমাদের মতো দেশের কাছ থেকে নিয়ে তারা তাদের প্রয়োজন মেটায়। তো এই হচ্ছে আমাদের প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশী দেশ। প্রতিবেশী যদি রাজ্যের পাশে হয় তাহলে প্রতিবেশী রাজ্য বলবো, দেশের পাশে হলে প্রতিবেশী দেশ বলবো। ঠিক আছে? এইভাবে আমাদের পরপর জিনিসগুলো গড়ে উঠেছে, রাজ্য দেশ বিভিন্নভাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে আঞ্চলিক অংশ রয়েছে তার যে অংশ পঞ্চম অধ্যায়তে তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক, সেইটা আজকে আমরা মূলত আলোচনা করব। দেখো, ছবিতে আমি প্রথমে একটু দেখানোর চেষ্টা করেছি আমাদের ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত। তোমরা জানো, বেশিরভাগ জনই জানো, বলো তো কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশের অন্তর্গত। ভেরি গুড। কারণ আমরা এশিয়া মহাদেশের অন্তর্গত, আমরা দক্ষিণ দিকের দেশ। দেখো, আমি এই ছবিটাতে এশিয়া মহাদেশ দেখিয়েছি, ঠিক আছে? এই এশিয়া মহাদেশের আর ঠিক মধ্য প্রান্তেই দেখো ভারত, আমাদের যে দেশ, মহান দেশ ভারত দেশ, এখানে অবস্থান করছে। তার পাশাপাশি আমাদের অনেক রকম দেশ রয়েছে, অনেক দেশ আছে, প্রায় 8-9টি দেশ রয়েছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ হিসাবে। সেইগুলো সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানব। প্রতিবেশী দেশ সম্পর্কে
জানার আগে আমাদের নিজের দেশ ভারতবর্ষ সম্পর্কে আমরা একটু জানবো। তো নিজের দেশ জানলে তবেই যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলো জানতে একটু আমাদের সুবিধা হবে, এবং নিজের দেশ সম্পর্কে জানতে জানতেই আমরা প্রতিবেশী দেশ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো ধীরে ধীরে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে? তো ভারত পৃথিবীর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ঠিক আছে? সব দিক থেকে ভারত কিন্তু একটা বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এবং বলা যায় যে কোনো কোম্পানি বা যে কোনো তাদের কাছে বড় বাজার ধরার জন্য তারা কিন্তু ভারতকেই প্রথমে বাছাই করে নেয়। কারণ কি? এটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে ভারতের বৃহত্তম জনসংখ্যা, এবং এই বৃহত্তম জনসংখ্যার মধ্যে যদি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো দ্রব্য যদি একবার মার্কেটিং করে দেওয়া যায়, তো সেই কোম্পানিকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। ঠিক আছে? তো সেই জন্য ভারতকেই অনেক কোম্পানি তাদের মার্কেটিং এর উদ্দেশ্যে পাখির চোখ বলে মনে করে। শুধু এইটার জন্য নয়, ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ও বলা হয়ে থাকে। কেন পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হচ্ছে? কারণ পৃথিবী এত বড় একটা যে অংশ রয়েছে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে মনে করা যায় ভারতবর্ষের মধ্যেও প্রাকৃতিকগত দিক থেকে বা বিভিন্ন কারণে কৃষি, পরিবহন, শিল্প সব দিক থেকেই, জলবায়ু, মাটি সবকিছুর উপর নির্ভর করে, ভৌগোলিক অঞ্চল সবকিছুর উপর নির্ভর করেই যেন এটা পৃথিবীর সমজাত অংশ বলা যেতে পারে। সেই জন্য এটাকে পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। ঠিক আছে? এবং আমাদের এখানকার একটা অন্যতম কথা যেটা আমরা শুনতে পাই বা বলি, আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি, সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা কিন্তু আমাদের একটা খুব গর্বের বিষয়। ঠিক আছে? এবং এছাড়াও এটাকে ভারতীয় উপমহাদেশ, যেটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও বলা হয়। ঠিক আছে? কেন বলা হয়? দেখো, এই ভারত সহ এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত সহ যে প্রতিবেশী দেশগুলো লক্ষ্য করা যায়, কি কি সেগুলো? একদম পার্শ্ববর্তী যে দেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, একদম এই তোমার পূর্ব উত্তর পূর্ব দিকে নেপাল, ভুটান, বাংলাদেশ তিনটি, এবং রয়েছে শ্রীলঙ্কা। ঠিক আছে? আর এদিকে রয়েছে তোমার পাকিস্তান আর আফগানিস্তান। ঠিক আছে? তো এই যে চারটি দেশ, দেখা এই ছটি দেশ, ভারতকে নিয়ে ছটি সাতটি দেশ, এদের মধ্যে জলবায়ু, আর্থসামাজিক দিক, ভূপ্রকৃতির দিক যেন অনেকটাই মিল লক্ষ্য করা যায়। এবং এদের মধ্যে, এই ছটি দেশের মধ্যে ভারতের জনসংখ্যা এবং প্রভাব প্রতিপত্তি সব থেকে বেশি। ঠিক আছে? এবং এই ভারত দেখো জনসংখ্যার দিক থেকে যেমন বেশি, এবং আয়তনের দিক থেকেও অনেকটা বড়, যেটা আমরা ম্যাপ দেখলে বুঝতে পারছি, এবং প্রধান একটা মাঝখানে অবস্থান করছে। তো এটা এই অঞ্চলের মূল চালিকা শক্তি বলা হয়ে থাকে। এই জন্য এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ নামে বলা হয়। ঠিক আছে? বোঝা গেল কেন ভারতীয় উপমহাদেশ বলা হচ্ছে? আচ্ছা, এরপরে যেটা আমাদের রয়েছে, যেটা জানবো, সেটা হচ্ছে সার্ক। কি এই সার্ক? SAARC, সার্ক পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে? এটা কি কারণে তৈরি করা হলো? এটা হচ্ছে ভারত এবং তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, এই প্রতিবেশী দেশগুলোর সাথে যাতে শান্তি, স্থায়িত্ব, বাণিজ্যিক লেনদেন, বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ খুব সহজভাবে করা হয়ে থাকে, সেই জন্যই সংস্থাটা 1985 সালে নেপালের যে রাজধানী রয়েছে কাঠমান্ডুতে, সেখানে এর সদর দপ্তর স্থাপন করা হয়েছে, এবং নির্দিষ্ট সময় সময় এখানে তার একটা সভা সমাবেশ হয়। ঠিক আছে?
তো কি কি এই দেশ রয়েছে? এই সার্কের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 8টা। কটা বললাম? 8টা। কি কি রয়েছে একটু দেখো। প্রথমেই ভারত তো একটা রয়েছে। আচ্ছা, ভারতের পরেই দেখো একদম তোমার পূর্ব দিকে বাংলাদেশ, তারপরে রয়েছে নেপাল, তারপরে রয়েছে ভুটান, এরপরে রয়েছে শ্রীলঙ্কা। ঠিক আছে, কটা হলো? ভারতকে নিয়ে 5টা হলো। তারপর রয়েছে পাকিস্তান, এই হচ্ছে পাকিস্তান, মালদ্বীপ, তারপরে হচ্ছে আফগানিস্তান। এই 8টি দেশ, এই 8টি দেশকে নিয়ে সার্ক এই সংস্থাটা গঠন করা হয়েছে। সদর দপ্তর কোথায় হয়েছে বললাম? কাঠমান্ডুতে। কোন দেশে অবস্থান করে এটা? নেপালে। কত সালে এটা স্থাপন করা হয়েছিল? 1985 সালে। ভেরি গুড। এর উদ্দেশ্য কি ছিল? ভারত এবং তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় স্থাপন, তাই না? যেটা আমরা আগেই বলছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী বাড়িগুলি রয়েছে তাদের সঙ্গে যেমন আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকে চলতে ফিরতে গেলে, সেটাও এই দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কাম্য। ঠিক আছে, এবং তাদের সঙ্গে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বা বাণিজ্যিক লেনদেনের উদ্দেশ্যে এই সংস্থাটা গঠন করা হয়েছিল। তার নাম হচ্ছে সার্ক। তো খুব সম্প্রতি তোমরা হয়তো বিভিন্ন খবরের চ্যানেল বা বিভিন্ন জায়গায় হয়তো দেখে থাকবে, মালদ্বীপের সাথে একটা রাজনৈতিক একটা পরিবেশ খুব গরম হয়ে উঠেছিল রাজনৈতিক কারণে। পরিবেশ একটু অবনতির পথে গেছে, সেটা রাজনৈতিক কারণ আলাদা বিষয়, যেটা মনে পড়লো জাস্ট আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো ঠিক আছে, এই হচ্ছে সার্কের এবং ভারতবর্ষের প্রতিবেশী দেশ সম্পর্কিত যাবতীয় তথ্য। ঠিক আছে, পরবর্তী যে অংশ আছে, এই যে ম্যাপটা একটু ভালো করে সবাই লক্ষ্য রাখো, ম্যাপটা একটু খেয়াল করো। এটা হচ্ছে ভারতবর্ষের একটা রাজনৈতিক ম্যাপ। তো আমি এখানটাতে ভারতবর্ষের তোমার স্থল সীমানা এবং যে জল সীমানা রয়েছে সেটা একটু আমি তোমাদের সামনে একটু উল্লেখ করব। সবাই একটু ভালো করে ম্যাপটা দেখো এবং এটাকে একটু নোট ডাউন করে নাও। ঠিক আছে, দেখো স্থল সীমানা তার মানে স্থল, যেটা ডাঙা বলি আমরা, সে স্থল সীমানা কি আছে? একদম পশ্চিমে দেখো, এই যে দেখাচ্ছি পশ্চিমে পাকিস্তান রয়েছে, পাকিস্তান। উত্তর রয়েছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান রয়েছে। এছাড়া রয়েছে উত্তরে চীন। চীন হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম প্রতিবেশী দেশ, যে দেশটার সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালোও নয় খুব একটা মন্দও নয়, মাঝারি সম্পর্কের লক্ষ্য করা যায়। এরপর রয়েছে নেপাল। দেখো এই যে উত্তরপ্রদেশ এবং এই সিকিমের পাশে দেখো নেপাল রয়েছে। মায়ানমার রয়েছে, একদম মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে মায়ানমার। পশ্চিমবঙ্গ সংলগ্ন স্থানে রয়েছে বাংলাদেশ। আর তোমার দক্ষিণে রয়েছে, একদম দেখো দক্ষিণে দেখো শ্রীলঙ্কা। আর ঠিক এপাশটা রয়েছে আমাদের মালদ্বীপ। এই মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ঠিক আছে, তো এই যে 9টি প্রতিবেশী দেশ রয়েছে আমাদের, তো আমি আগে কটি দেশের নাম আলোচনা করেছি? আগে আমি বলেছি 8টি দেশের কথা, তাই তো? তো 8টি দেশ, সেখানে কিন্তু চীন কিন্তু এই সার্কের অন্তর্ভুক্ত নয়। এটা সবসময় মাথায় রাখবে যে চীন একটা উন্নত প্রগতিশীল এবং উন্নত একটা বৃহৎ রাষ্ট্র, সেজন্য চীন এই সার্কের অন্তর্ভুক্ত হয়নি। আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্থল সীমানা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। কত বললাম? 15,200 কিলোমিটার হচ্ছে আমাদের ভারতবর্ষের স্থলসীমার মোট দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা জলসীমানাটা কি রয়েছে? জলসীমানা হচ্ছে ভারতবর্ষের 3 দিকে, দেখো পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে 3 দিকে কিন্তু জলসীমানা বা জলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে, তাই তো?
একদম দক্ষিণে দেখো ভারত মহাসাগর, ম্যাপটা দেখো খেয়াল করলে বুঝতে পারবে। পশ্চিমে রয়েছে আরব সাগর, এই যে দেখো আরব সাগর, আর পূর্বে রয়েছে আমাদের বঙ্গোপসাগর। ঠিক আছে, এছাড়াও গুজরাটের কাছে ওখানে রয়েছে কচ্ছ উপসাগর। ভারত শ্রীলঙ্কার মাঝে দেখো, এই যে শ্রীলঙ্কা ভারত, তার মাঝখানে রয়েছে দেখো তোমার এটা হচ্ছে পক উপসাগর আর মান্নার উপসাগর, এবং পক প্রণালী এখানে রয়েছে, যেটাকে ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে রেখেছে। ঠিক আছে, এবং এই তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত থাকার জন্য ভারতবর্ষকে ভারতীয় উপদ্বীপ বলা হয়। কি বলা হয়? ভারতীয় উপদ্বীপ। ঠিক আছে, এবং ভারতবর্ষের জলসীমানা হচ্ছে প্রায় 6100 কিলোমিটার। অর্থাৎ পশ্চিমে গুজরাটের এই প্রান্ত থেকে, অর্থাৎ আরব সাগর থেকে শুরু করে উপকূল রেখা ধরে আমরা যদি একদম পুরো পশ্চিমবঙ্গর কাছাকাছি এসে পৌঁছায় বাংলাদেশ পর্যন্ত, এই অংশে আমাদের জলসীমার পরিমাণ মানে দৈর্ঘ্য হচ্ছে 6100 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা এখানে যে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ রয়েছে আমাদের, আহ, তোমার পাকিস্তান, আফগানিস্তান আর চীন। যখন ভারত বিভক্ত হয়ে গেল, স্বাধীনতা অর্জন করলো, নির্দিষ্ট একটা স্থল সীমানা সব দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তাই নির্দিষ্ট সীমানা রয়েছে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ম্যাকমোহন লাইন। কোথায় রয়েছে ম্যাকমোহন লাইন? দেখো একদম পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশ, দেখো তার উপরে দেখো লেখা আছে ম্যাকমোহন লাইন, এবং এই ম্যাকমোহন লাইন ভারত এবং চীন দেশকে কিন্তু পৃথক করে রেখেছে। তাহলে কি লাইনে বললাম? ম্যাকমোহন লাইন, যেটা ভারত এবং চীন দেশকে পৃথক করে রেখেছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে র্যাট ক্লিফ লাইন। দেখো পাকিস্তান দেশটি, দেখো পাকিস্তান মাঝে ভারত পাকিস্তানের মাঝে যে সীমানা রয়েছে সেটাকে বলা হয় র্যাট ক্লিফ লাইন। বোঝা গেল? ডুরান্ড লাইন কোথায় রয়েছে? ভারত এবং একদম উত্তর প্রান্তে দেখো ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে সীমানা রয়েছে সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। এবং এই যে নামকরণগুলো করা হয়েছে, এই ভূতত্ত্ববিদ তারাই এটাকে সার্ভে করেছিল, তাদের নামকরণ অনুসারে এই নামকরণগুলো করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা মূলত যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের কটি প্রতিবেশী দেশ আছে? 9টি প্রতিবেশী দেশ আমাদের রয়েছে। তার মধ্যে সার্কের অন্তর্ভুক্ত কয়টি? 8টি। ভেরি গুড। আচ্ছা, আমি যে সার্কের রাজধানীর নাম বলেছিলাম, মানে সদর দপ্তরের নাম বলেছিলাম, সেটা কোন দেশের রাজধানীতে অবস্থান করছে? নেপালে, তাই তো? তো নেপালের যে রাজধানী কাঠমান্ডু রয়েছে, সেই কাঠমান্ডুতে এই সার্কের যে সদর দপ্তর সেটা সেখানে স্থাপন করা হয়েছে। এবার আমরা নেপালের একটু সম্পর্কে জানব। প্রথমে বলা হচ্ছে নেপালের যে উচ্চতম শৃঙ্গ রয়েছে সেই শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম তার? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের শুধু কি নেপালেরই এটা উচ্চতম শৃঙ্গ? তাহলে ভেরি গুড, এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, তার নাম মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থান করে। আচ্ছা, এখানকার প্রধান নদীর নাম কি? এখানকার প্রধান নদীর নাম হচ্ছে কালী গন্ডক। কি বললাম? কালী গন্ডক। আচ্ছা, এখানকার রাজধানীর নাম কি বলেছিলাম? কাঠমান্ডু। প্রধান ভাষা নেপালি। নেপাল প্রধান ভাষা নেপালি, মনে রাখা সহজ। প্রধান কৃষিজ ফসল এখানে কি কি চাষ করা হয়? দেখো এই যে প্রধান কৃষিজ ফসল, বিশেষ আলাদা কিছু নয়। যে ফসল বা সবজির নাম আমি করব এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষেও একই রকম ভাবে এগুলো চাষ করা হয়ে থাকে। ধান, গম,
পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস এবং কমলা লেবু। এই প্রধান প্রধান ফসলগুলো নেপালে চাষাবাদ করা হয়। বোঝা যাচ্ছে? প্রধান শিল্প কি কি রয়েছে নেপালে? কাগজ শিল্প একটা অন্যতম প্রধান শিল্প। এছাড়াও লক্ষ্য করা যায় পাট শিল্প, সুতি বস্ত্র শিল্প, চিনি শিল্প। অর্থাৎ যেহেতু আখের চাষ করা হয়, আখ প্রচুর পরিমাণে উৎপাদন হয়, তাকে কেন্দ্র করে চিনি শিল্প গড়ে উঠেছে, চর্ম শিল্প গড়ে উঠেছে এবং তার পাশাপাশি দেশলাই শিল্প এখানটায় লক্ষ্য করা যায়। প্রধান প্রধান শহর কি রয়েছে? প্রধান প্রধান শহর রয়েছে পোখরা, বিরাটনগর এবং জনকপুর। বোঝা গেল? এই হচ্ছে যদি সংক্ষেপে নেপাল সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেয়েছি আমাদের টেক্সট বুক থেকে, সেগুলো এতটুকুই রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখানটায় দেখো নেপালের যে জাতীয় পতাকা, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়েছি। ঠিক আছে? নিচে যে ছবিটা আছে এটা নেপালের জাতীয় পতাকা। আচ্ছা, নেপালের ম্যাপটা, নেপালের মানচিত্র যেটা, দেখো নেপালের মানচিত্র সেটাও আমি দেখিয়েছি এবং এই নেপালের মানচিত্রের মধ্যেই দেখো নেপালের ঠিক লেখার ঠিক পাশেই লাল অংশটার পাশেই কাঠমান্ডু, অর্থাৎ যেটা নেপালের রাজধানী, তাই তো? সেটাও কিন্তু ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। এবং নেপালের যদি প্রতিবেশী দেশ বলা হয়, দেখো উত্তরে চায়না এবং দক্ষিণে ভারতবর্ষ, সেটা কিন্তু ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে তাহলে? আচ্ছা, এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখো এই ছবিটা নেপালের একটা মানে একটা বেস্ট ভিউ বলতে পারো, প্রাকৃতিক দৃশ্য বলতে পারো। কত সুন্দর দেখাচ্ছে, যেটা নেপালের একটা মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, কোনো একটা জায়গা থেকে এই মাউন্ট এভারেস্টকে ক্যামেরায় ধরা হয়েছে এবং কি তার অপূর্ব দৃশ্য! দূর থেকে দেখা যাচ্ছে, মানে পুরো পাহাড়টা, পর্বতটা বরফে ঢাকা রয়েছে এবং বেশ দূর থেকেই পুরো এই মাউন্ট এভারেস্টের অংশটা খুব সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে একটু বলো, নেপালের প্রধান যে নদী তার নাম আমি কি বললাম? কালীগন্ডক। রাজধানী কি বললাম? কাঠমান্ডু। প্রধান ভাষা কি বললাম? নেপালি। আচ্ছা, আর তোমার উচ্চতম শৃঙ্গের নাম কি বলেছি? মাউন্ট এভারেস্ট। তাহলে সবাই একটু হলেও ধারণা হয়েছে, একটু সবাই মনে রাখতে পারছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি নেপালের পর্যটন শিল্প, অর্থাৎ এই যে নেপাল দেশটা রয়েছে, নেপাল দেশটা সব থেকে উল্লেখযোগ্য এবং বিদেশি মুদ্রা যেখান থেকে আসে, সেটা হচ্ছে এই নেপালের পর্যটন শিল্প থেকে। পর্যটনটা কি? যখন অন্য প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে যখন নেপালে যারা ঘুরতে যায়, ঠিক আছে, তাদের থেকে যে আয় হয় সেটাই হচ্ছে নেপালের পর্যটন শিল্প। তো কি বলা হচ্ছে, ছবিগুলো তোমরা দেখো, তার পাশাপাশি আমি কয়েকটা এখানে তথ্য তোমাদেরকে দিই। বলছি যে পৃথিবীর 10টা যে উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে বা লক্ষ্য করা যায়, তার মধ্যে এই নেপালেই প্রায় 8টা প্রধান পর্বতশৃঙ্গ এখানে লক্ষ্য করা যায়। সারা পৃথিবীর যে পর্বত যারা আরোহণ করে, যারা পর্বতারোহী বলা হয়, তাদেরকে কিন্তু নেপালেই যেতে হয়, নেপাল থেকেই তাদের পর্বত আরোহণ করতে হয়। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, সেটা আমি তোমাদের আগেই বললাম, যেটা এই পর্বতারোহীদের কাছে একটা বিশেষ আকর্ষণ। এছাড়াও আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে? কাঠমান্ডু, নাগরাকোট, পোখরা, লুম্বিনী পার্ক, অন্নপূর্ণা প্রভৃতি হচ্ছে নেপালের দর্শনীয় স্থান। প্রথম আরেকটা ছবি আমি তোমাদের দেখিয়েছি, দেখো মাউন্ট এভারেস্ট এবং একটা লাল রঙের অংশ দিয়ে এখান থেকে বলা হচ্ছে বেস ক্যাম্প, নর্থ কোল, তারপরে ক্যাম্প 2, ক্যাম্প 3 এবং তারপরে সামিট,
করে মাউন্ট এভারেস্ট দেখানো হয়েছে। তো পৃথিবীর যত পর্বত আরোহী রয়েছে, অর্থাৎ যারা মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গকে জয় করতে আসে, প্রচুর লোক তারা এখন জয় করতে আসে, এবং এখনকার দিনে কখনোই বলবো না এটা অনেকটা সোজা, প্রচুর কষ্ট ক্ষমতা সহ্য করে এখানে যেতে হয়। তো এখানটাতে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টাতেই এখানটাতে ওই মাউন্ট এভারেস্টে ওখানটায় যাওয়া যায়, ঠিক আছে, এবং সেটাকে সম্পূর্ণভাবে ট্রেকিং করেই যেতে হয়। এখানে কোনো যানবাহনের ব্যবস্থা নেই, ট্রেকিং করেই সম্পূর্ণ যেতে হয়। অনেকে এখানে সফল হয়, আমাদের ভারতবর্ষ এবং বাংলা তথা অনেকেই সেখানে সফল হয়েছে, এবং অনেক সময় পর্বত আরোহণ করতে করতে তুষার ঝড় বা বিভিন্ন কারণে অনেক পর্বতারোহী মৃত্যুর মুখে ঢলে পড়েছে। দেখা গেল ব্যাপক তুষার ঝড় হয়েছে বা কোনো কারণে হয়েছে, সেটার জন্য তাদের মৃত্যুর মুখোমুখি হয়েছে, এবং তাদের সঙ্গে সঙ্গে সেই বডি পাওয়া যায় না, অনেক দিন পরেও তাদের বডি পাওয়া গেলে, অনেক সময় দেখা যায় 2 বছর 3 বছর পরেও অনেকের বডি পাওয়া যায়, ঠিক আছে। একটা ব্যাপক দুর্গম স্থান সেটা, এটাকে জয় করা অতটা সহজ নয়। মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলে কথা, যে আমি মনে করলাম আর জয় করে চলে গেলাম, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা দীর্ঘ দিনের একটা পরিশ্রম, এবং তার আগেও নিজেদেরকে অনেক বিভিন্ন রকম ভাবে প্রস্তুতি নিতে হয় যাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথমে দেখিয়েছি মাউন্ট এভারেস্ট, তারপরে এই যে মন্দিরটা, এটা হচ্ছে নেপালের একটা অন্যতম মন্দির, পশুপতি মন্দির বলা হয়, ঠিক আছে। আর তার পাশে রয়েছে বুদ্ধর একটা স্তূপ, বৌদ্ধ স্তূপ যেটা বলা হয়। এই হচ্ছে এছাড়াও যে কথাগুলো বলা হলো, কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, এগুলোতেও অনেক ঘোরার জায়গা রয়েছে, এবং যেহেতু হিমালয়ের প্রান্তভাগ কোলে অবস্থিত, তো এখান থেকে যেখানেই যাব সেখানে আমাদের কাছে অপূর্ব দৃশ্য আমাদের চোখে ধরা পড়বে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কারোর কোথাও বুঝতে কি কোথাও সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের আজকে সবকটা প্রতিবেশী দেশ আমরা আলোচনা করব না, যেটুকু সময়ের মধ্যে যেটুকু আমরা করতে পেরেছি পারবো সেগুলো আমরা আলোচনা করব। নেপালটা ফার্স্টে বলা হলো, আর দুটি দেশ তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ভুটান, আর তারপরে রয়েছে বাংলাদেশ, ঠিক আছে। তো এই নেপাল সম্পর্কে জাস্ট আমার মনে আসলো বলে বলছি। আজকেই নেপালে সকালেই একটা বিমান ব্যাপকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, এবং বিমানে যত যাত্রী ছিল প্রায় 19 জন, যতটুকু নিউজ পেপারে পড়লাম দেখলাম, প্রায় 19 জন যাত্রী সবাই মারা গেছে, মানে রানওয়ে ছেড়ে ঠিক বেরোনোর মুহূর্তেই বিমানটা আর কন্ট্রোলে থাকেনি, একটা জায়গায় ধাক্কা মেরে সেখানে ধোঁয়া উঠেছে, গলদ করেছে, এবং সেইখানেই সবাই স্পট ডেড হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। এটা খুব একটা বাজে দিন নেপালের কাছে বলা যেতে পারে, কারণ যে কোনো মৃত্যুই খুব বেদনাদায়ক, ঠিক আছে। তো যাই হোক, এবার নেপালের পরে আমাদের যে প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে ভুটান। কি নাম বললাম? ভুটান। আচ্ছা দেখো, আমি ছবিতে ভুটানের মানচিত্রটা দেখিয়েছি, আর এই ভুটান, এটা হচ্ছে, যদি মানচিত্রটা খেয়াল করো, এরও উত্তর প্রান্তে রয়েছে চীন বা চায়না দেশ, দক্ষিণ প্রান্তে রয়েছে আমাদের দেশ, যার নাম হচ্ছে ভারতবর্ষ। দেখো ভুটানের এই যে জায়গাটা, একটা একটু বোল্ড করে দেওয়া হয়েছে, থিম্পু। এই থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, ঠিক আছে। আচ্ছা, আর নেপালের পতাকাটা দেখো, এই হচ্ছে নেপালের পতাকা, একটু যেটা একটা ড্রাগন বলা হচ্ছে, ড্রাগনের একটা ছবি দিয়ে ভুটানের পতাকাটা দেখানো হয়েছে, এটাই ওদের জাতীয় পতাকা। আচ্ছা, তো ভুটানের উচ্চতম যে পর্বত শৃঙ্গটি রয়েছে তার নাম হচ্ছে কুলা কাংরি, এবং এর উচ্চতা কত? ৭,৫৩৮ মিটার। কত বললাম এর উচ্চতা? ৭,৫৩৮ মিটার।
দেখো নিচের ছবিটা, এইটা কুলাকাংড়ি পর্বতশৃঙ্গের একটা ছবি আমি তোমাদের সামনে শেয়ার করেছি। এটা কুলাকাংড়ি, ঠিক আছে। প্রধান নদীর নাম কি? প্রধান নদীর নাম হচ্ছে মানস। এটা হচ্ছে ভুটানের প্রধান নদী। রাজধানী কি? থিম্পু। প্রধান ভাষা হচ্ছে জাংথা। এইটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। নেপাল যখন পড়েছিলাম তখন আমরা নেপালি পড়েছিলাম, কিন্তু এর ক্ষেত্রে প্রধান ভাষা হচ্ছে জাংথা। প্রধান কৃষিজ ফসল কি রয়েছে? গম, যব, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ এবং কমলা লেবু। এই হচ্ছে এখানকার প্রধান প্রধান কৃষিজ ফসল। প্রধান শিল্প কি কি রয়েছে? সিমেন্ট, কাঠ, জ্যাম, জেলি, পানীয় প্রস্তুত। দেখা গেল এখানটায় ব্যাপক ব্যাপক সেই অর্থে শিল্প গড়ে ওঠেনি। সিমেন্ট শিল্প একটা অন্যতম, কাঠ শিল্প আর জ্যাম জেলি, তার মানে প্রচুর পরিমাণে ফল হয়, সেই জন্য এখানটা জ্যাম জেলি শিল্প গড়ে উঠেছে। প্রধান প্রধান শহর কি রয়েছে? ফুন্ডসোলিং, পারো আর রয়েছে পুনাখা, ঠিক আছে। এই হচ্ছে ভুটান সম্পর্কে আমাদের তথ্য। তো এই ভুটান দেশকে একটা অন্য নামে চিহ্নিত করা যায়, সেটা কি? এটাকে বজ্রপাতের দেশ বলা হয়। কেন বজ্রপাতের দেশ বলা হয়? কারণ এই দেশটাতে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হয়, সেই জন্যই ভুটানকে একটা নির্দিষ্ট নামে অভিহিত করা যেতে পারে, সেটা হচ্ছে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তো ভুটান সম্পর্কে যেটুকু আমি বললাম, তা কারোর কি বুঝতে কোথাও অসুবিধা আছে? আচ্ছা, আমাকে কেউ একটু বলো, ভুটানের উচ্চতম যে পর্বতশৃঙ্গ বললাম তার নাম কি? কুলাকাংড়ি। উচ্চতা কত? ৭,৫৩৮ মিটার। ভেরি গুড। প্রধান ভাষা কি আছে এখানে? প্রধান ভাষা হচ্ছে জাংথা। আচ্ছা, ভুটানের রাজধানীর নাম কি বললাম? থিম্পু। প্রধান নদীর নাম কি বললাম? মানস। ভেরি গুড। আচ্ছা, এরপরে ভুটান সম্পর্কে কি বলেছে দেখি। বলা হচ্ছে ভুটানের কমলালেবু, আনারস এছাড়াও প্রভৃতি যে ভুটানে উৎপাদিত ফল উৎপাদিত হয়, সেই সমস্ত ফল থেকে আচার, জ্যাম জেলি এবং স্কোয়াশ তৈরিতে ভুটান হচ্ছে পৃথিবী বিখ্যাত। দেখো এখানে আমি একটা তোমাদের সামনে একটা ছবি শেয়ার, যে ছবিটা এখানে শেয়ার করেছি, দেখো সমস্ত রকম ফল থেকে যে ফলের নির্যাস বা রস থেকে একটা লিকুইড তৈরি করা হয়, সেটাকে স্কোয়াশ বলা হয়। দেখো বোতলে স্কোয়াশের চিহ্ন দেখা হয়েছে এবং এরা ফল প্রক্রিয়াকরণ শিল্পে বেশ উন্নতি লাভ করেছে, এবং ফল প্রক্রিয়াকরণ শিল্প এই ভুটানের একটা অন্যতম প্রধান শিল্প হিসাবে বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, এই তারপরে দেখো যদি পর্যটনের ক্ষেত্রে বলা হয়, পর্যটন ক্ষেত্রে কিন্তু ভুটান বেশ খুব ভালো একটা প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভালো একটি দেশ। এই যে প্রথম যে ছবিটি দেখানো হয়েছে, এইটা হচ্ছে এইখানকার যে নাম, সেটা হচ্ছে টাইগার নেস্ট বলা হয়, ঠিক আছে। টাইগার নেস্ট বলা হচ্ছে। নিচে দেখো যে অংশটা দেখানো হয়েছে, এটা তোমাদের একটা বুদ্ধ স্ট্যাচু, ঠিক আছে। এটা একটা বুদ্ধ স্ট্যাচু। আর আর এই যে এই কর্নারে যে ছবিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা অন্যতম দর্শনীয় স্থান, যেটাকে পুনাখা দং নামে চিহ্নিত করা হয়। যদি ভুটান পর্যটনের দিক থেকে বা ভুটানে যদি কোনো সময় ঘুরতে যায়, কেউ ঘুরতে যায়, তাহলে এই দর্শনীয় স্থানগুলো অবশ্যই ঘুরে আসা উচিত, এবং এইগুলো হচ্ছে খুব বিখ্যাত। দেখো ছবিতেই এত সুন্দর দেখতে লাগছে, তাহলে কাছাকাছি গেলে কতটা ভালো লাগবে, তাই না? তাহলে বোঝা গেল ভুটানের অন্যতম প্রধান শিল্প বলতে গেলে আমরা কি বলবো? ফল প্রক্রিয়াকরণ শিল্প, ঠিক আছে।
যে আচার, জ্যাম, জেলি এবং স্কোয়াশ, এই ক্ষেত্রে ভুটান অনেকটাই এগিয়ে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই দর্শনীয় স্থানের নামগুলো তোমরা একটু যে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে দেশটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলাদেশ। একমাত্র পৃথিবীর এই দেশটির সাথেই আমাদের রাজ্যের একটা ভাষাগত মিল আমরা লক্ষ্য করতে পারি। এই বাংলাদেশের প্রধান ভাষাও যেমন বাংলা, একই রকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রধান ভাষা হচ্ছে বাংলা, তাই না? ও তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিকগত মিল রয়েছে, ভাষাগত মিল রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমরা এবং রাজ্য এবং দেশের মধ্যে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তো বাংলাদেশ মূলত একটা সমভূমি দেশ, ঠিক আছে? সমভূমির প্রান্তই এখানটায় বেশি। এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে সব থেকে জনঘনত্ব বেশি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? জনসংখ্যা কিন্তু অতটাও বেশি নয়, কিন্তু জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে অনেক বেশি পরিমাণ লোক এখানে বসবাস করে। তো এখানকার যে উচ্চতম শৃঙ্গটা দেখো, এই উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। তার উচ্চতা কত? 986 মিটার। দেখো ছবিটার মধ্যে আমি দেখিয়েছি, পাহাড় যেটা রয়েছে সেটা 986 মিটার, এবং মাত্র 986 মিটার আমরা আগে যেগুলো পড়লাম দেখো সবকটাই কিন্তু বেশ অনেকটাই বেশি। নেপালের ক্ষেত্রে 8848, বা তোমার ভুটানের ক্ষেত্রে যেটা কুলাকাংড়ি 7900 কাছাকাছি, তাই তো 7538 মিটার। ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রায় অনেকটাও বেশি, সেটা 7598 মতো প্রায়। কিন্তু বাংলাদেশ দেখো মাত্র 986 মিটার, তার মানে সমভূমির পর্যায় বেশি এখানটাতে। প্রধান নদীর নাম কি? মেঘনা, ঠিক আছে? প্রধান নদী হচ্ছে এখানকার মেঘনা। রাজধানী হচ্ছে ঢাকা। প্রধান ভাষা বাংলা, আমাদের মতোই মিল রয়েছে। প্রধান কৃষিজ ফসল কি? ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা এবং আখ। এইগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজ ফসল। প্রধান শিল্প কি? পাট শিল্প একটা অন্যতম প্রধান শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, বস্ত্র, সিমেন্ট। এই যে বস্ত্র শিল্প একটা অন্যতম বৃহৎ শিল্প বলা যেতে পারে এই বাংলাদেশে। তাঁত ও মৃৎশিল্প, ঠিক আছে? প্রধান প্রধান শহর কি রয়েছে? চট্টগ্রাম, শ্রীহট্ট এবং খুলনা, ঠিক আছে? দেখো বাংলাদেশের একটা কি বলবো, এটা জাতীয় পতাকা আমি তোমাদের সামনে দেখিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, যেটা দেখে আমরা বুঝতে পারো এটা বাংলাদেশের জাতীয় পতাকার একটি ছবি। আর বাংলাদেশের মানচিত্রটা আমি তোমাদের এখানটায় দেখিয়েছি। দেখো পশ্চিম দিকে ভারত সহ পশ্চিমবঙ্গ এখানে রয়েছে, তারপরে তোমার পূর্ব দিকেও ত্রিপুরা রাজ্য রয়েছে, ভারতেরই অংশ, এবং উত্তর দিকেও রয়েছে আসাম, ভারতেরই অংশ। অর্থাৎ চারিদিকে কিন্তু বাংলাদেশ, এই দেশটার চারিদিকে কিন্তু ভারতই বেষ্টন করে রয়েছে, এবং দক্ষিণে বঙ্গোপসাগর। আর পূর্ব দক্ষিণে বলা যেতে পারে মায়ানমার দেশটাও লক্ষ্য করা যায় প্রতিবেশী দেশ হিসাবে, ঠিক আছে? তো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? কেওক্রাডং। কত উচ্চতা? 986 মিটার। প্রধান নদী কি? মেঘনা। আচ্ছা, চলো পরবর্তী অংশে কি আছে দেখি। এখানটাতে বাংলাদেশের মূল যে শিল্প, সেই শিল্প সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের হচ্ছে মূলত কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। কৃষি ভিত্তিক শিল্প কি কি? পাট হচ্ছে বাংলাদেশের প্রধান একটা শিল্প। বাংলাদেশে প্রায় বলা হচ্ছে 80টির বেশি পাট কল লক্ষ্য করা যায়। কোথায় কোথায় রয়েছে? ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে এই শিল্পগুলো গড়ে উঠেছে, মূলত পাট শিল্প।
এছাড়াও চা শিল্প একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, কাগজ শিল্প লক্ষ্য করা যায়, চিনি শিল্প, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প এখানটায় লক্ষ্য করা যায়। এবং এছাড়াও যেহেতু বাংলাদেশের জনঘনত্ব অনেকটাই বেশি, তাকে নির্ভর করে বাংলাদেশে কুটির শিল্পে বেশ উন্নতি লাভ করেছে। ঠিক আছে, এবং টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। দেখো প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে ঢাকার মসলিন কাপড় এবং খুব হালকা কাপড়। ঢাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত। এবং খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের অভাবে বাংলাদেশ সেভাবে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। তো যেহেতু মূলত খনিজ ভিত্তিক অংশগুলো গড়ে ওঠে মালভূমি, পাহাড় পর্বতের কোলে, এবং এটা যেহেতু একটা সমভূমি দেশ, তাই সেখানটাতে এই খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের যথেষ্ট অভাব রয়েছে। তাই সেখানে খনিজ ভিত্তিক শিল্প সেভাবে লক্ষ্য করা যায় না। তো প্রথম যে ছবিটা দেখো ঢাকার মসলিন কাপড়, তার সেটা আমি দেখিয়েছি তোমাদের সামনে। পরের যে ছবিটা দেখো প্রচুর একটা ঘিঞ্জি শহর বলা যেতে পারে, প্রচুর পরিমাণে মানুষের বসবাসে ঢাকা শহর, ঢাকা শহরের একটা অংশ। তারপরে দেখো একটা সমুদ্র অংশবর্তী যে বিচ বলা হয়, একটা শহর বিচের ছবি এখানে দেখি, যেটা হচ্ছে কক্সবাজার। শোনা যায় যে কক্সবাজার বিচের দৈর্ঘ্য অনেক বড়, এবং এটা বলা যায় যে এশিয়ার মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে নাকি দীর্ঘতম একটা বিচের তকমা পেয়েছে। ঠিক আছে, আর তার পাশে যে চিত্রটা মেঘনা নদীতে প্রচুর পরিমাণে দেখো যাত্রীবাহী, যেটা ওদের ওখানে ভেসেল বলা হয়, প্রচুর পরিমাণে, এবং এই যাত্রীবাহী ভেসেলগুলো বাংলাদেশের একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যাওয়ার অন্যতম একটা যোগাযোগ মাধ্যম। যেখানে যেখানে সেতু গড়ে ওঠেনি, সেখানে সেখানে এই বৃহৎ বৃহৎ ভেসেল, দেখো কত ভেসেল নদীর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রত্যেকটাতেই লোক সংখ্যা পুরো কানায় কানায় পরিপূর্ণ। তো এটা একটা যোগাযোগের অন্যতম মাধ্যম বাংলাদেশের। ঠিক আছে, তো কারোর এখনো অব্দি কারোর কোনো বুঝতে কোথাও অসুবিধা আছে কি? আচ্ছা চলো, যতটুকু আমরা আজকে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, এবং আলোচনা করতে করতে এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে বলেছিলাম। তোমরা অনেকে নোট ডাউন করেছো, অনেকে শুনেছো, এবং আমি এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাও করেছি, তোমরা উত্তর দিতে পেরেছো। তো প্রশ্নগুলো একটু সবাই নোট ডাউন করে নাও। আমি পরের দিন তোমাদেরকে এখান থেকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করব। ঠিক আছে, সার্কের পুরো কথা কি, সদস্য দেশের সংখ্যা কয়টি, সদর দপ্তর কোথায় সেটা বলতে হবে, সার্কের উদ্দেশ্য আলোচনা করতে হবে, ভারতের প্রতিবেশী দেশের নামগুলো বলতে হবে, উপমহাদেশ বলতে কি বলছে সেটা বলতে হবে, এবং এরকম ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিয়েছি। তোমরা এগুলো বাড়ি থেকে ভালো করে পরের দিন দেখে আসবে। পরবর্তী ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে এই সম্বন্ধে একটু জিজ্ঞাসা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে আবার আমাদের দেখা হবে। পরবর্তী ক্লাস অর্থাৎ আর যে বাকি যে প্রতিবেশী দেশগুলো আমাদের আজকে জানা গেল না, আলোচনা করা গেল না, সেই প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।